ইরান, যাকে একসময় বলা হতো পারস্য। এই ভূমি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্র। হাজার হাজার বছর ধরে এই অঞ্চল বহু শক্তিশালী সাম্রাজ্যের আক্রমণের মুখে পড়েছে। রোমান সাম্রাজ্য, আরব শক্তি, মঙ্গোল বাহিনী, তুর্কি শাসক, এমনকি আধুনিক যুগে ইউরোপীয় শক্তিগুলো বিভিন্ন সময় এই অঞ্চলে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইতিহাসে খুব কম সময়েই পুরো ইরানকে সম্পূর্ণভাবে দখল করা গেছে। এমনকি ১৯৮০ সালে সাদ্দাম হুসেন ইরানের বিরুদ্ধে বড় আকারের যুদ্ধ শুরু করেছিলেন। এই যুদ্ধ প্রায় ৮ বছর ধরে চলেছিল। ইতিহাসে এই সংঘাত পরিচিত ইরান ইরাক ওয়ার নামে। এই দীর্ঘ যুদ্ধের পরও ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব হয়নি। দুই দেশের মধ্যে প্রচুর প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটলেও শেষ পর্যন্ত সীমান্তের বড় কোনো পরিবর্তন ঘটেনি। এটাই প্রমাণ করে ইরানকে জয় করা কতটা কঠিন। ইরানের সবচেয়ে বড় শক্তি হল তার ভূগোল। দেশটির পশ্চিম ও দক্ষিণ দিকে সীমান্ত ঘেঁষে বিস্তৃত রয়েছে বিশাল জ্যাগ্রস মাউন্টেন্স। এই পর্বতমালার দৈর্ঘ্য প্রায় ১৬০০ কিলোমিটার। এটি ইরানের উপকূল থেকে শুরু করে ইরাক এবং টার্কি পর্যন্ত বিস্তৃত। এই বিশাল পাহাড় ইরানের জন্য একটি প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে কাজ করে। পুরো অঞ্চলটি পাথুরে এবং দুর্গম হওয়ায় বড় সেনাবাহিনী নিয়ে দ্রুত অগ্রসর হওয়া প্রায় অসম্ভব। এই এলাকাতেই অবস্থিত খুজেস্তান প্রভিন্স, যা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সমৃদ্ধ অঞ্চল। ১৯৭৯ সালে ইরানিয়ান রেভলিউশন সংঘটিত হওয়ার পর ১৯৮০ সালে সাদ্দাম হোসেন এই সুযোগ কাজে লাগিয়ে ইরানে আক্রমণ করেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খুজেস্তানের তেল ভাণ্ডার দখল করা, তারপর ধীরে ধীরে ইরানের ভেতরের শহরগুলো দখল করা। যুদ্ধের শুরুতে ইরাকি বাহিনী কিছু এলাকা দখল করতে সক্ষম হয়েছিল, কিন্তু যখন তারা ইরানের ভেতরের দিকে অগ্রসর হতে চেয়েছিল, তখন তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় জ্যাগ্রস মাউন্টেন্স। অনেক চেষ্টা করেও ইরাকি বাহিনী এই পাহাড় অতিক্রম করতে পারেনি। উল্টো ইরানি বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে যায়। ইরানের উত্তরের দিকেও রয়েছে শক্তিশালী প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। এখানে রয়েছে ক্যাসপিয়ান সি। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে গেলে মুখোমুখি হতে হয় অ্যালবর্জ মাউন্টেন্সের। এই পর্বতমালা উত্তর দিক থেকেও ইরানকে সুরক্ষা দেয়, ফলে চার দিক থেকেই ইরান যেন একটি প্রাকৃতিক দুর্গে পরিণত হয়েছে। ইরানের শক্তির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো এর বৈচিত্র্যময় জনগোষ্ঠী। এখানে প্রায় ৯ কোটি মানুষ বসবাস করে। তাদের মধ্যে পার্সিয়ান, আজেরি, কুর্দ, বালুচ, আরব ও তুর্কি এমন বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। অনেক সময় এ ধরনের বৈচিত্র্য একটি দেশের জন্য দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ বিভিন্ন গোষ্ঠী নিজেদের আলাদা রাষ্ট্র দাবি করতে পারে। যেমন কিছু বালুচ জনগোষ্ঠী আলাদা বালুচিস্তান রাষ্ট্রের দাবি করে, আবার কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে আলাদা দেশের স্বপ্ন দেখে। কিন্তু ইরান এই বৈচিত্র্যকে নিজেদের শক্তিতে পরিণত করেছে। সরকার বিভিন্ন গোষ্ঠীকে একটি সাধারণ লক্ষ্য দিয়ে একত্রে রাখার চেষ্টা করেছে। ধর্মীয় ঐক্য এবং জাতীয়তাবোধের মাধ্যমে তারা জনগণকে একত্রে ধরে রেখেছে। এবার যদি ইরানের সামরিক শক্তির দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে ১৯৭৯ সালের আগে ইরান ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। সেই সময় ইউনাইটেড স্টেটস ইরানকে আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করত। কিন্তু ইরাকের সঙ্গে দীর্ঘযুদ্ধের অভিজ্ঞতা ইরানকে একটি বড় শিক্ষা দেয়। তারা বুঝতে পারে নিজস্ব অস্ত্র তৈরি করা ছাড়া তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে ইরানের সামরিক বাহিনী দুই ভাগে বিভক্ত। একটি হলো নিয়মিত সেনাবাহিনী আর অন্যটি হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC। এই বাহিনী ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক ইউনিট হিসেবে পরিচিত। বর্তমানে ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় ৫,৭০,০০০ এবং রিজার্ভ বাহিনী প্রায় ৩,৫০,০০০। ইরানের কাছে রয়েছে হাজার হাজার ট্যাঙ্ক, রকেট লঞ্চার এবং উন্নত ড্রোন প্রযুক্তি। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল শাহাব-3, যার রেঞ্জ প্রায় ২০০০ কিলোমিটার। এছাড়া রয়েছে সিজ্জিল-2 এবং শাহেদ-136 ড্রোন, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের কৌশলগত শক্তির আরেকটি বড় অংশ হল এর অবস্থান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজ ইরানের খুব কাছাকাছি অবস্থিত। বিশ্বের বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন হয়। যদি কোনো বড় সংঘাত শুরু হয়, ইরান চাইলে এই পথ বন্ধ করে দিতে পারে। আর যদি এমনটা ঘটে, তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। বর্তমান বিশ্ব রাজনীতিতে কোনো দেশ একা যুদ্ধ করে না।
ইরানের পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্ক। বিশেষ করে রাশিয়া, চীন এবং নর্থ কোরিয়া এই দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাথে সহযোগিতা করে। অন্যদিকে ভারতের জন্যেও ইরানের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, কারণ ভারত ইরানের চাবাহার পোর্টে বড় অঙ্কের বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করতে চায়। সবশেষে একটি বিষয় পরিষ্কার, যুদ্ধের ফলাফল সবসময় অনিশ্চিত। কাগজে কলমে যে পরিকল্পনা নিখুঁত মনে হয়, বাস্তবে তা ব্যর্থ হতে পারে। ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে যুদ্ধ করেছে ভিয়েতনাম ওয়ার এবং ওয়ার ইন আফগানিস্তানে। আবার রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল যুদ্ধ দ্রুত শেষ হবে, কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই সংঘাত এখনও চলছে। তাই যদি ভবিষ্যতে বড় কোনো যুদ্ধ শুরু হয়, ইরান কি টিকে থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে, এই প্রশ্নের উত্তর আজও অনিশ্চিত। ইতিহাস আমাদের একটি বড় শিক্ষা দেয়, শুধু সামরিক শক্তি নয়, ভূগোল, জনগণ, অর্থনীতি এবং কৌশল সবকিছু মিলিয়েই একটি দেশের শক্তি তৈরি হয়, এবং ইরানের ক্ষেত্রে এই সব উপাদানই একসাথে কাজ